জাহানারা লেখিকা জান্নাত মুন পর্ব ২০। সন্ধ্যা ৭টা বাজে। আজ সারাদিন রুমেই ছিলাম, তাই রুমে আর বসে থাকতে পারলাম না। আমি নিচে নামতেই ইমরানের সাথে দেখা। গতকাল রাজনৈতিক ঝামেলায় দুই দলের অনেক মারামারি হয়েছে। সেই সব ঝামেলার মধ্যে ইমরানও অনেক আঘাতপ্রাপ্ত হয়। তারপর থেকে সেও আমার মতো অসুস্থ হয়ে যায়। আমাকে নিচে নামতে দেখে হেসে বলে, কি ভাবিজান, এখন কেমন আছেন? ইমরান অনেক মিশুক আর ভালো একটা ছেলে, ব্যবহারও অসাধারণ। এই চৌধুরী বাড়ির প্রতিটি মানুষ ভীষণই ভালো, শুধু ব্যতিক্রম ইরফান চৌধুরী। আমার তো মাঝে মাঝে মনে হয় নাবিলা চৌধুরী অন্য কোনো ব্যাডার সাথে আকাম কুকাম করে এই চরিত্রহীনটাকে জন্ম দিয়েছে। না হলে আমার শ্বশুরমশাইয়ের মতো এত ভালো মানুষের সন্তান কুলাঙ্গার কিভাবে হয়? কাকাই আর শ্বশুরমশাইও ড্রয়িং রুমেই ছিলেন। ইমরানের কথায় ওনারাও সিঁড়ির দিকে তাকালেন। আরে বড় আম্মুজান, এখন শরীর কেমন? ইকবাল চৌধুরী আমাকে বিয়ের পর থেকে এই নামেই ডাকেন। উনি এভাবে যখনই ডাকেন তখনই আমার নিজের আব্বুর কথা মনে পড়ে যায়। তিনি আমার উপর ভীষণ অভিমান করে আছেন। কেন এমন খারাপ লোককে শাস্তি না দিয়ে বিয়ে করলাম। তাই তো বিয়ের পর থেকে এখনও তার সাথে কথা হয়নি। এদিকে এগিয়ে এসে ইকবাল চৌধুরীর কথায় আমি হাসিমুখে উত্তর দিলাম, আলহামদুলিল্লাহ ভালো। ইকবাল চৌধুরী হেসে বললেন, ফি আমানিল্লাহ, শরীর অসুস্থ নিয়ে দাঁড়িয়ে না থেকে এখানে এসে বসো। আমি এগিয়ে গিয়ে ইতি আর ইমরানের পাশের সোফায় বসলাম। আপনাকে দেখে এখনো সিক লাগছে। আমি ইমরানের দিকে তাকিয়ে তারপর হেসে উত্তর দিলাম, আমার মতো মেয়েরা কখনো দুর্বল হয় না দেবরজি। আমাদের নীরবতা প্রলয়ঙ্কারী ঝড় তোলার পূর্বাভাস। কখন যে বিনা বার্তায় হানা দেয় তা সকলের কল্পনার বাইরে। যা বললেন ভাবি, আপনার উপর অগাধ বিশ্বাস আছে আমার। না হলে কি আমার ভাইয়ের মতো সাংঘাতিক মানুষকেও পোষ মানিয়ে ফেলেন? কি নিয়ে এত কথা হচ্ছে দেবর ভাবির মধ্যে, আমিও শুনি। আমাদের কথাবার্তার মধ্যে কাকি আর পলিও হাজির। কাকিয়ার হাতে ট্রে, তাতে গরম গরম পাকোড়া ভাজা। তিনি সবার সামনে টি টেবিলে রেখে আমাদের পাশে বসলেন। সকলে একটা একটা করে পাকোড়া হাতে তুলে নেয়। আমি পাকোড়ার একটা কামড় দিয়ে বললাম, কি আর কথা বলবো কাকিয়া, এই ভালো মন্দেরই খোঁজ খবর নিচ্ছিলাম। কাকিয়ার সাথে কথা বলে আবার ইমরানের দিকে তাকালাম। তো ভাই, শুনলাম গতকাল নাকি বিরোধী দলের হাতে ধুলাই খেয়ে এসেছেন। ভাবি আর লজ্জা দিবেন না এসব বলে। নাজুক হেসে উত্তর দিয়ে আমার দিক থেকে দৃষ্টি সরিয়ে পলের দিকে তাকালো। এই বউটাও হয়েছে পেট পাতলা। স্বামী ধুলাই খেয়েছে সেটা আবার ঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে দিয়েছে। ধুর ধুর, পেস্টিজ আর কিছু বাকি রইল না। ইমরানের কথায় সকলে হেসে দিয়েছে। পলি ইমরানের কথায় মুখ ঝামটি মেরে চোখ উল্টায়। এসব খুনসুটির মধ্যে ইকবাল চৌধুরীর গলা কানে আসে, তো আম্মুজান, বিয়ের পর থেকে আমরাও কেউ তোমার পরিবারের সাথে কথা বলে দূরত্ব ঘুচাইনি। আর তোমার পরিবারও আমাদের সাথে যোগাযোগ করেনি। এভাবে আর কতদিন চলবে বলো? তাই আমি ভাবছি, আমি না হয় ভাই সাহেবের সাথে কথা বলে ছেলের হয়ে আবার মাপ চেয়ে নিব। ইকবাল চৌধুরীর কথার পাশে ইরহাম চৌধুরী বলেন, তুমি মা আমাদের ভুল বুঝো না, কি করব বলো? ছেলেটা এমন একটা জঘন্য কাজ করবে আমরা ভাবতেও পারিনি। আমরা ভীষণই লজ্জিত। তাই তো এখনো তোমার পরিবারের সাথে কথা বলার সাহস করে উঠতে পারিনি। না হলে ভাই এ নিয়ে আমাকে অনেকবার বলেছিল কথা বলতে, আমি লজ্জায় আর এগোতে পারিনি। আজ হঠাৎ এই বিষয়গুলো নিয়ে কথা উঠবে আমি ভাবতেও পারিনি। এই পরিস্থিতিটা ভীষণ অস্বস্তিকর আর লজ্জাজনক। ওনারা অনেক সংকোচ নিয়ে কথাগুলো বলছে। এই যে বারবার বলতে গিয়েও কেমন যেন দ্বিধাবোধ করছে। আমি আর কি বলবো, আপনারা যা ভালো বোঝেন। ও এম জি, আমাকে ছাড়াই তোমরা ফ্যামিলি পার্টি করছো? আমার বাক্যটা শেষ হলো কি হলো না তার মধ্যেই নোহা এসে হাজির। আচমকা এসে ইমরান আর আমার মধ্যে ফাঁকা জায়গাটায় বসে পড়েছে। তারপরে এক হাত দিয়ে আমার আরেক হাত দিয়ে ইমরানের গলা জড়িয়ে ধরেছে। এতে ইমরান ক্ষিপ্ত না হলেও আমি ভীষণ বিরক্ত। এদিকে পলের চেহারাটাও বাংলার পাঁচের মতো হয়ে গেছে। নোয়ার বড় হওয়াটা লন্ডনে, তাই তার ব্যবহারও ওই রকম বেহায়া টাইপের। গুরুজন কিছুই মানে না। আসার পর থেকে কিসব পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। আর বেশি না ভেবে আমার উপর থেকে ওর হাতটা সরাতে সরাতে রেগে বললাম, অসভ্য মেয়ে, আমার উপর থেকে হাত সরাও। আমার রাগের ধার ধারল না মেয়েটা, বরং করে বসলো আর একটা আচানক কাণ্ড। আমার বাক্য শেষ হতে না হতেই শব্দ করে গালে চুমু খেয়ে বসলো। এতে আমার রাগ আরও বেড়ে গেছে। ঠাস করে আমার উপর থেকে হাতটা সরিয়ে উঠে দাঁড়ালাম। বেয়াদব মেয়ে, আমাকে তুমি পুরুষ মানুষ পেয়েছো যে ডলাডলি করে বেড়াবে? হেই প্রিটি গার্ল, হোয়াট ডাজ ইট মিন ডলাডলি? আমি দাঁতে দাঁত চেপে বললাম, আমার মাথা যত সব ফাউল। নোয়ার আগমনে সবাই প্রথমে খুশি হলেও আমার রেগে যাওয়ায় সবার মুখের হাসি নিভে যায়। এদিকে পলি বেশ মজা পেয়েছে, তাই তো ঠোঁট টিপে হাসছে। কাকিয়া লতাকে সাহায্য করতে আবার রান্নাঘরে চলে গেলেন। সেখান থেকেও অবশ্য ড্রয়িং রুমে কি হচ্ছে না হচ্ছে সব দেখা যায়। ইকবাল চৌধুরী আর ইরহাম চৌধুরীও নিজেদের মধ্যে দরকারি আলোচনা শুরু করেছেন। এদিকে নোহা পকর পকর করেই যাচ্ছে। এরই মাঝে ইমরানকে বলে, ব্রো, তুমি কি জানো ইরফান বেবি কোথায়?
নোহার কথা শুনে ইমরান আমার দিকে তাকালো। তাই তো, ভাইয়াকে তো আজ সারাদিন দেখলাম না। বের হওয়ার আগে একবার দেখা করে গিয়েছিল, এরপর কি আর বাসায় আসেনি? ইমরান জানে না বুঝতে পেরে নোহা আমার সাথে আরও চেপে বসলো। হেই গার্ল, আমার ডার্লিংকে কোথায় লুকিয়ে রেখেছো? নোহার ন্যাকামি আর গায়ে পড়া বিষয়টা আমার অসহ্য লাগছে। তাই রাগে দাঁতে দাঁত পিষে ফিসফিস করে বললাম, আমার শাওয়ার চিপাই ভরে রেখেছি, দেখতে পারছো না? আমার বাক্য নোহার কানে যেতেই চোখ বড় বড় হয়ে গেছে। সেও আশ্চর্য হয়ে আমার কাছে ফিসফিস করে জানতে চাইলো, ও এম জি, হোয়ার ইজ চিপা? তুমি বেবিকে সেখানে কেন লুকিয়ে রেখেছো? তুমি জানো আমি কত মিস করছি ওকে। তাড়াতাড়ি ওকে বের করে নিয়ে আসো। নোহার কথা শুনে রাগে মাথায় আগুন ধরে গেল। এই মেয়ে কি ধরনের আবাল বুঝতে পারছি না। রাগে মুখ দিয়ে চবর্গীয় উচ্চারণ বেরিয়ে আসলো। সকলে আমার আর নোহার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, কারণ নোহা এমনভাবে ফিসফিস করে বলছে যা 3 মাইল দূর থেকেও মানুষ শুনতে পাবে। হঠাৎ আমার ভাইব্রেট করা ফোনটা বেজে উঠল। আমি একবার ফোনের স্ক্রিনে তাকিয়ে আরেকবার সকলকে দেখে কল রিসিভ করলাম। হ্যালো। অপর প্রান্ত থেকে কি বলল তা আমি ছাড়া আর কেউ শুনতে পেল না, তবে আমার বিরক্ত চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে উঠল। আমি হাসি মুখে ফোন কলের অপর প্রান্তের ব্যক্তিকে উত্তর করলাম, ওয়াও, ভেরি গুড নিউজ, শুনে অনেক খুশি হলাম। সবাই আমার হাস্যোজ্জ্বল চেহারার দিকে তাকিয়ে আছে। আমি কাউকে খুশির খবর শেয়ার করার প্রয়োজন মনে করলাম না, বরং উঠে দাঁড়িয়ে পড়লাম। এক্সকিউজ মি, আমি একটু আসছি। আমি সবাইকে বলে উপরে চলে যেতে লাগলাম। পেছন থেকে নোয়া এখনো বলে যাচ্ছে তার বেবির খোঁজ দিয়ে যেতে। এই মেয়েটাকে দেখে আমার এখন যা মনে হচ্ছে, ষাঁড়ের মতো খালি বড়ই হয়েছে, বুদ্ধিশুদ্ধি বলতে কিছুই নাই মাথায়। যা আছে সবটাতে গোবর ভরা। আমি কয়েকটি সিঁড়ি ডিঙাতে কারো ফোন কলের শব্দ কানে আসে। আমি পেছনে ফিরতে দেখি ইমরান ফোনটা রিসিভ করে কানে ধরেছে। কে বা কেন ফোন করেছে সেসব কিছু জানি না, তবে কয়েক সেকেন্ডের মধ্যে ইমরানের মুখটা অন্ধকারে ছেয়ে গেছে। কি বললে? এটা কিভাবে হলো? আমি এক্ষুনি আসছি। ইমরানের উচ্চস্বরে কথা বলায় সকলে তার দিকে দৃষ্টি ঘোরায়। আমি এসবে নাক না গলিয়ে গটগট করে নিজের রুমে চলে গেলাম। এদিকে ইকবাল চৌধুরী আর ইরহাম চৌধুরী উৎসুক হয়ে ইমরানের উত্তেজিত হওয়ার কারণ জানতে চাইল। ইমরান নিজের রুমের দিকে ছুটতে ছুটতে এটুকু বলে গেল, আব্বু এখন কিছু বলার সময় নেই, তাড়াতাড়ি বের হতে হবে, এসে সব বলবো। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার একটি এলাকা মাওনা। মাওনা চৌরাস্তা খুব বিখ্যাত, কারণ এটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং শ্রীপুর কালিয়াকৈর রোডের মিলনবিন্দু। এর আশেপাশে তৈরি হয়েছে অনেক নামিদামি টেক্সটাইল ও গার্মেন্টস কোম্পানি। মাওনা চৌরাস্তা থেকে ভিতরে বাম দিকে 45 মিনিট গেলেই দেখা যায় পুরাতন একটা ফ্যাক্টরি। এই লোকেশনটা লোকালয় থেকে বেশ কিছুটা দূরে। এই ফ্যাক্টরিটা বর্তমানে বন্ধ হয়ে আছে, চারপাশ বাউন্ডারি করা, ফলে ভেতরে প্রবেশ করা সহজ ব্যাপার নয়। এটা চৌধুরী বাড়ির পুরাতন একটা ফ্যাক্টরি। মেইন চৌরাস্তার পাশে নতুন করে নির্মাণ করায় এটাকে নতুন ফ্যাক্টরির গুদামঘর হিসেবে ব্যবহার করা হয়েছে গত কয়েক বছর ধরে। এখন এই গুদামে বেশ সিকিউরিটি প্লাস কিছু কর্মী মালামাল সাপ্লাই কর্মরত। অনাকাঙ্ক্ষিতভাবে এখানে আগুন ধরে যায় সন্ধ্যা 7টার দিকে। আজ ইরফান আর পঙ্কজ এসেছে এই ফ্যাক্টরিতে, তবে তারা ভেতরে প্রবেশের আগেই ধাউ ধাউ করে আগুন জ্বলে ওঠে। কোনো মতে ভেতরের শ্রমিকরা বেরিয়ে এসেছে পুরো ফ্যাক্টরিতে আগুন ছড়ানোর আগেই আগুন নিভাতে সক্ষম হয়, তবে যে অংশটা পুড়েছে তাতেই যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। পঙ্কজ রাগে সকল শ্রমিকদের সাথে চেঁচামেচি করছে, অনেকের ওপর হাতও তুলেছে। এদিকে ইরফান নিষ্পলকভাবে পুড়ে যাওয়া অংশের দিকে চেয়ে ইরফানের চুপচাপ থাকা পঙ্কজের রাগ আরও বাড়িয়ে দিচ্ছে। ব্রো, 78 কোটি টাকার মাল আমাদের চোখের সামনে পুড়ে ছারখার হয়ে গেছে, আর তুমি স্টিল চুপ করে আসো? হাউ? তোর কি মনে হচ্ছে পঙ্কি এমনি এমনি আগুন লেগে গেছে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং। তোমার কি মনে হয়? মনে তো হচ্ছে কেউ ইচ্ছাকৃত লাগিয়েছে, না হলে এত বড় গুদাম যে কোনো সাইডে লাগতে পারত। ওই জায়গার মতো খালি রুমে কিভাবে লাগলো? আই এম শিওর কেউ খবর পেয়ে গিয়েছিল মালগুলো এখানে রেখেছি। যদি কেউ আগুন লাগিয়েও থাকে তাহলে বাইরের মানুষ হওয়া ইম্পসিবল। এই জায়গার আশেপাশে আসারও সাহস করে না কেউ। করলেও আমাদের লোকদের নজরে থাকে, তাহলে কিভাবে কি? তাদের কথার মাঝে ইরফানের গাড়ি এসে থামে। ইমরান এখানে আসায় পঙ্কজ আর ইরফান দুজনে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে। এই গুদামঘর যে ইরফান আর পঙ্কজ তাদের ইলিগাল কাজে ব্যবহার করে তা চৌধুরী বাড়ির আর কেউ জানে না, কিন্তু পারমিশন ছাড়া কে ইমরানকে জানালো? ইরফান রাগে এবার সকল শ্রমিকদের দিকে তাকায়। শ্রমিকরা ভয়ে কেউ মুখ খোলেনি। এখানে ইরফানের লোক আলাদা, তারা শুধু ড্রাগস সহ নেশার জিনিসগুলোকেই সাপ্লাই করা দেখাশোনা করে, তবে এখানে অনেক সাধারণ শ্রমিকও আছে যারা সাধারণ কাজ করে, এসব বিষয়ে কিছুই জানে না। ওদের মধ্যে হয়তো কেউ খবর দিয়েছে। ভাইয়া, তোমরা ঠিক আছো? গুদামের ভেতরে কেমন অবস্থা? সন্ধ্যায় খবর পেয়ে ইমরান ছুটে এসেছে উত্তরা থেকে। তাকে খবর দেওয়া হয়েছে ইরফান আর পঙ্কজ ভেতরে আছে। তখনই আগুন লেগে গেছে। ইরফান ইমরানের কাঁধে হাত রেখে বলে, চিন্তার কিছু নেই, সব কিছুই ঠিক আছে। তুই এই রাতে ছুটে আসতে গেলি কেন?
আমি তো ভয় পেয়ে গেছিলাম যখন কল করে বলল তোমরা ভেতরে, আর তখনই আগুন লেগে গেছে। ইমরানের কথা শুনে ইরফান চেঁচিয়ে উঠল, এই কোন মাদারবোর্ড ইমরানকে এই বাল ফালানির খবর দিয়েছে? ইরফানের কথাই যে লোকটা খবর পাঠিয়েছে সে ঘামতে থাকে, ভয়ে এদিক ওদিক তাকিয়ে আস্তে আস্তে সবার পিছন দিয়ে কেটে পড়ে। বেশ কিছু সময় পর ইরফান আর পঙ্কজ স্থান ত্যাগ করে, তবে ইমরান থেকে যায়, কারণ এখানে কোম্পানির পুরনো অনেক দরকারি জিনিস আছে, সব ঠিকঠাক করে আগামীকাল আবার উত্তরা ফিরবে। রাত 12টা বাজে, আর কিছুক্ষণের মধ্যে ইরফানের গাড়ি উত্তরার চৌরাস্তায় ঢুকে যাবে। ইরফানের পার্সোনাল ড্রাইভার ফারুক ড্রাইভিং করছে, ব্যাক সিটে বসে আছে ইরফান আর পঙ্কজ। ইরফান খুব মনোযোগ দিয়ে ল্যাপটপ ঘাঁটছে, আর পঙ্কজ বসে বসে ড্রিঙ্ক করছে। কিরে পঙ্কি, লন্ডন কবে ব্যাক করছিস? খুব মনোযোগ দিয়ে আয়েশ করে ড্রিঙ্কস করছিল পঙ্কজ ইরফানের কথাই এদিকে তাকালো। এখন আপাতত ফিরছি না। কেন, বিডিতে কি নতুন মধুর সন্ধান পেয়েছিস? ইরফানের কথায় ঠোঁট বাঁকিয়ে হাসলো পঙ্কজ, অতপর হেয়ালি করে জবাব দিল, শুধু মধু না, পুরো মৌচাকেরই সন্ধান পেয়েছি, তাই মধু না খেয়ে বিড়ি ছাড়ছি না। পঙ্কির কথায় ল্যাপটপে থেকে দৃষ্টি সরিয়ে ওর দিকে তাকালো ইরফান, জিহ্বা দিয়ে গাল ঠেকে ঠোঁট বাঁকিয়ে পঙ্কির কানের কাছে ফিসফিস করে বলল, যাই কর বাপ জান, আমার মৌচাকের মধু খেতে আসিস না, শরীরের সকল জিহ্বা কেটে কুত্তা দিয়ে খাওয়াবো। এরপর দুজনেই হেসে দিল। ফারুক মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। ওদের গাড়িটা যখন চৌরাস্তায় উঠবে ঠিক তখনই একটা ট্রাক তাদের গাড়ির সামনে দিয়ে তেড়ে আসলো। ইরফানের গাড়ি আর ট্রাকের দূরত্ব মাত্র 1 মিটার। তখনই কোনো মতে স্টিয়ারিং ঘোরালো ফারুক, তবুও ট্রাকের সাথে সংঘর্ষ থেকে নিজেদের গাড়িকে রক্ষা করতে পারল না। ফলস্বরূপ গাড়িটার সকল কাচ ভেঙে আরেকটি দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা খেল। সঙ্গে সঙ্গে সাধারণ জনগণ ভাঙচুর মার্সিডিসটাকে ঘিরে ধরল। প্রথম ট্রাকের সাথে যখন ধাক্কা লাগে তখনই রক্তাক্ত হয়ে ফারুকের চোখ বুজে যায়। দ্বিতীয় ধাক্কায় পেছন সাইডটা ভালোভাবে ভেতরের দিকে দেবে যায়। রাস্তায় বড়সড় হাঙ্গামা বেঁধে গেছে, সকলে দাঁড়িয়ে থেকে চেঁচামেচি করে যাচ্ছে, কেউই এদিকে আসতে পারছে না। গাড়ির আশেপাশে ভাঙা কাচ পড়ে ফুটে ফুটে আছে। এদিকে সঙ্গে সঙ্গে পুলিশের দুটো গাড়ি দুর্ঘটনাস্থানে অবস্থান নেয়, সাধারণ জনতাকে সরিয়ে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। বেশ কিছুক্ষণ চেষ্টার পর ভাঙচুর হওয়া গাড়ি থেকে এক এক করে দুটো রক্তাক্ত নিথর দেহকে বের করে সাথে সাথে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয়। আরও কিছুক্ষণ চেষ্টা করার পর আনা হয় ইরফানকে। এতক্ষণে সাংবাদিকরা নিউজ দিচ্ছিল সাধারণভাবে, তবে জানতো না এটা ইরফানের গাড়ি, আর ভেতরে ইরফান চৌধুরী আছে, মাথা ফেটে সারা দেহ রক্তাক্তে ভেসে যাচ্ছে। তবে তাকে চিনতে কারো দেরি হলো না। নিউজের সুর বদলে নতুন করে প্রচার করা হয়, ব্রেকিং নিউজ, মন্ত্রী ইকবাল চৌধুরীর বড় ছেলে ইরফান চৌধুরী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত। অনেকক্ষণ চেষ্টার পর ওনার নিথর দেহ বিধ্বস্ত গাড়ি থেকে উদ্ধার করে পুলিশ, তবে অবস্থা আশঙ্কাজনক। ইরফানকে স্ট্রেচারে তোলা হয়, এখনও তার জ্ঞান কিছুটা আছে, আশেপাশে কোলাহল হচ্ছে তা শুনতে পারছে। একটা হাত স্ট্রেচার থেকে ঝুলে আছে, সেই হাতের ঘড়িটা ভেঙে কাজ হাতে ঢুকে গেছে। এই তো হালকা চোখগুলো খোলা, সে কি কাউকে খুঁজছে কি জানি, তার কানে আর কোনো শব্দ পৌঁছাতে পারছে না। চোখগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক তখনই তার চোখের সামনে ভেসে উঠল একটি তেজস্বী মুখ। হ্যাঁ, এই তেজস্বী মুখটাকেই গতরাতে ভীষণ স্নিগ্ধ লাগছিল। অজান্তেই তার ঠোঁটের কোণে সেই চিরচেনা হাসিটা ফুটে উঠল। অ্যাম্বুলেন্সে ওঠানোর আগ মুহূর্ত পর্যন্ত নিভু নিভু চোখগুলো নিয়ে অস্পষ্টভাবে বিড়বিড় করল, নাও আই অ্যাম গনা বি ডিস্ট্রয়েড, বি হ্যাপি। একটু থামলো, অতপর চোখগুলো পুরোপুরি বন্ধ হয়ে যাবে তখনই আবার মৃদু হাসার চেষ্টা করে। শেষবারের মতো অস্পষ্টভাবে বিড়বিড় করল, গুড বাই মাই ডিয়ার ফাকিং বুলবুলি।